জি 24 ঘন্টায় পাঁচ কাহন নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর এই পাঁচ কাহন নিয়ে যখন শো শুরু করছি তখন কিছুক্ষণ আগেই খবর এলো দিলীপ কুমার পাল মেদিনীপুর মেডিকেলে সেদিনকে ওটির সময় যার উপস্থিত থাকার কথা তার খোঁজ করছে সিআইডি। মুখ্যমন্ত্রী এমনটাই অভিযোগ সামনে এনেছেন যে সময় ওটি চলছিল সেই সময় মেদিনীপুর মেডিকেলে দিলীপ কুমার পাল যার থাকার কথা ছিল, তার তত্ত্বাবধানে গোটা বিষয়টা হওয়ার কথা ছিল, তিনি ছিলেনই না। তিনি ছিলেন ডেবরার কোনো এক নার্সিংহোমে, সেখানে সিআইডি তদন্ত করছে। আর এখানে একগুচ্ছ প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং কড়া পদক্ষেপ নিয়েছেন প্রসূতি মৃত্যুতে। কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। 6 জন সিনিয়র চিকিৎসক, 6 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। গাফিলতিতেই মৃত্যু এমনটাই রিপোর্টে দাবি করা হয়েছে, যে রিপোর্ট দিয়েছে বিশেষজ্ঞ দল এবং সিবিআই টিম। আর এই গাফিলতি চাপা দিতেই চিকিৎসকরা স্যালাইন তত্ত্ব খাড়া করছেন কিনা সে প্রশ্ন যেমন উঠছে, বিরোধীরা বলছে স্যালাইন তত্ত্ব আড়াল করতে গাফিলতির তত্ত্ব সামনে আনা হচ্ছে। কোনটা ঠিক আলোচনা করবো আজকের পাঁচ কাহনে। উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে সিপিএমের ফুয়াদ হালিম, তিনি থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া রাজ্য, 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসায় গাফিলতিতেই প্রসূতি মৃত্যু, রিপোর্ট সিআইডি ও বিশেষজ্ঞ দলের। মুখ্য সচিব জানিয়েছেন নিয়ম না মেনে অপারেশন করেছেন জুনিয়ররা, ছিলেন না কোনো সিনিয়র চিকিৎসক। আলাদাভাবে এই নিয়ে সিআইডি তদন্ত করবে ফৌজদারি মামলায়। চিকিৎসকদের গাফিলতির জেরেই মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয়েছে মামনি রুই দাসের। অসুস্থ আরও 3 প্রসূতি। সাংবাদিক বৈঠক করে এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। সাসপেন্ড করে দেওয়া হলো along with pending investigation by the CID। এদিন চিকিৎসকদের বিশেষজ্ঞ দল ও সিআইডির তদন্তকারী দল আলাদাভাবে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টগুলির কথা উল্লেখ করে মুখ্য সচিব বলেন, অপারেশনের সময় সিনিয়র চিকিৎসকরা কেউই ছিলেন না, অ্যানাস্থেশিয়াও দেন জুনিয়ররাই। গাফিলতির জেরেই এই পরিস্থিতি। যাদের করার কথা যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, যে প্রোটোকল একটা সার্জারিতে মানার প্রয়োজন আছে, এটা সেদিন মানা হয়নি। সিনিয়র ডক্টরস যাদের উপস্থিতি কামে ছিল, ম্যান্ডেটরি ছিল, ওরা ওখানে উপস্থিত না হয়ে যারা ট্রেনি ডক্টরস এই সব কাজ করেছেন, সেই জন্যই এটা একটা কেস অফ নেগলিজেন্স প্রুভ করা যাচ্ছে। শুধু তাই নয়, অপারেশনের ন্যূনতম নিয়ম মানা হয়নি বলে অভিযোগ মুখ্য সচিবের। রোগীদের দিয়ে ওষুধের কারণে মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে বলে মুচলেখাও লেখানো হয়েছিল বলে অভিযোগ রিপোর্টে। এর আগেও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের কারণে সরকারি হাসপাতালে ডিউটিতে অবহেলা নিয়ে সরব হয়েছিলেন মমতা। এক্ষেত্রেও সেই ঘটনা সামনে আসায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেই সময় ডিউটিতে থাকা চিকিৎসক দিলীপ কুমার পাল অন্য জায়গায় অপারেশন করেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। যারা ট্রেনি তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন, যারা
একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছে। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? বালিচকে একটা জায়গাতে পড়েছে, প্রায় 30-40 কিলোমিটার মিদনাপুর টাউন। মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক, আপনারা জানেন। সেখানে কি করেছে? রেজিস্টারের নাম পাওয়া গেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে। যে সংস্থার স্যালাইন নিয়ে অভিযোগ, আপাতত তা সব হাসপাতালে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও স্যালাইনের কারণে মৃত্যুর তত্ত্ব উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। অপারেশন থিয়েটারের গেটের বাইরে সিসিটিভি লাগানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা বেরোচ্ছে, কারা উঠিতে যাচ্ছে, কতক্ষণ থাকছে, সেগুলোও দেখবার অধিকার নেই। আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। প্রত্যেক চিকিৎসকদের নির্দিষ্ট সময় ডিউটি বাধ্যতামূলক, স্পষ্ট করে দিয়েছেন মমতা। এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে, সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়। অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে, তারা সকালে যায়, প্যারামেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে। 8 ঘন্টার মধ্যে করবেন না, এটা হয় না। বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছে বিরোধীরা। সেসব উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় যেমন বেড়েছে চিকিৎসকদের সংখ্যাও। কারো গাফিলতি রেয়াত করা হবে না। যে কোনো রকমের নেগলিজেন্স, সেটা নিচু স্তরে হোক, মাঝারি বা ওপর, কোথাও কোনো বরদাস্ত করা হবে না। কার্যত মেদিনীপুরের হাসপাতালে ঘটনার ক্ষেত্রে আজকের যে সিদ্ধান্ত ঘোষণা, সেখানে কিন্তু সেটাই স্পষ্ট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। আমাদের সঙ্গে রয়েছেন আরজি করে মেডিকেল অফিসার তাপস প্রামাণিক। আমি ডক্টর প্রামাণিকের কাছে শুরুতেই যাই। ডক্টর প্রামাণিক, এই পরিস্থিতি হয় যেরকম রিপোর্টে দেখা যাচ্ছে যে সিনিয়র চিকিৎসক যার দায়িত্বে এটা হওয়ার কথা, তিনি অন্য কোথাও গিয়ে ওটি করছেন আর জুনিয়র চিকিৎসকরা অপারেশন করছেন, ভয়ঙ্কর অভিযোগ। দেখুন, এই ধরনের অভিযোগ আসলে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। যদি কেউ দেখা যাচ্ছে তার ডিউটি আওয়ার্সে হসপিটালে না থেকে বাইরে প্রাইভেট প্র্যাকটিস করছে, সেটা অবশ্যই তদন্তের আওতায় আসা উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু আমি একটা জিনিস আমার এখনও পর্যন্ত ক্লিয়ার হলো না, যে জুনিয়র চিকিৎসক বলতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি যদি 3rd ইয়ার বা 2nd ইয়ার তারা যদি সিজারিয়ান সেকশন করে, সেখানে অন্যায় কিসের? মানে সেটা করলেই পেশেন্ট মারা যাবে, এই ধরনের কথা আমার মনে হয় লজিক্যাল নয়। যার কারণ হচ্ছে, এর আগে যখন জুনিয়র ডক্টররা রাস্তায় আন্দোলন করার জন্য তারা ডিউটি অফ করেছিল, তখন বলা হচ্ছিল যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে জুনিয়র ডাক্তাররা ডিউটি করছে না বলে মানুষ সার্ভিস পাচ্ছে না। আর এখন যেটা দেখা গেল, যখন তারা কাজ করছে তাদেরকে বলা হচ্ছে তাদের কাঁচা হাত, ট্রেনি ডক্টরকে কেন ছাড়া হয়েছে। আচ্ছা, আমি একটা কথা আরও বলতে চাই, এরপরে মিদনাপুর মেডিকেল কলেজ একটা অর্ডার দিয়েছে যে সমস্ত সিনিয়র ডাক্তারদের এর আন্ডারে জুনিয়ররা করবে। এর আগে কিন্তু এই নিয়মটাই ছিল। এবার দেখুন, ধরুন ইন জেনারেল আমি আরজি করের ঘটনা বলি। আরজি করের গাইনিতে প্রায় রাতে 20 থেকে 25টা করে সিজারিয়ান সেকশন হয়। এছাড়াও দেখা যায় যে কোনো খারাপ কেস যদি আসে, যেমন দেখা যাচ্ছে একটোপিক প্রেগনেন্সি আসলো, সেক্ষেত্রে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করতে হয়, বা দেখা যাচ্ছে কোনো ওটির কমপ্লিকেশন হয়ে পোস্টমর্টেম হেমারেজ হলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার যথেষ্ট বেশি লাগে। এইবার দেখুন, 25টা যদি সার্জারি হয় ওই রাতে, সেখানে একজন তাকে আরএমও কাম ক্লিনিক্যাল টিউটার সিনিয়র হিসাবে, সে এখন আরএমও কাম ক্লিনিক্যাল টিউটারের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, এখন সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর হচ্ছে একজন সিনিয়র রেসিডেন্ট থাকে, এই দুজনই হচ্ছে সিনিয়র মোস্ট। এইবার তাদের পক্ষে কি 25টা মানে 20 থেকে 25টা সার্জারি সারারত S1 হিসাবে করা কি সম্ভব? তাহলে 20 থেকে 25টা সার্জারি কি জুনিয়ররাই করেন? জুনিয়র ডাক্তার আর ট্রেনি ডাক্তারদের হাতে
20 থেকে 25টা সব সার্জারি জুনিয়ররা করে না, এটা মিক্স একটা ইউনিট যেটা থাকে সেই ইউনিট মিলিতভাবে করে। সেখানে ফার্স্ট ইয়ার আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, আরএমও এসআর মিলিতভাবে করে, সেটা হয়ে আসছে। এর আগেও তো সেরকমই চলেছে। থার্ড ইয়ার পিজিটি ওটি করেছে বলেই সে ওটি ছড়িয়েছে, তার জন্য পেশেন্ট মারা গেছে। এটা কখনো আমি আসবো ডক্টর প্রামাণিক আপনার কাছে আসবো। আমি আসবো ডক্টর প্রামাণিক। ডক্টর হক, এটা কি মোটামুটি আমাদের প্র্যাকটিস যে যাবতীয় এই ধরনের অপারেশন জুনিয়র চিকিৎসকরাই করে থাকেন ইন জেনারেল, নাকি সিনিয়র চিকিৎসকের তত্ত্বাবধানে জুনিয়র চিকিৎসকরা তাকে অ্যাসিস্ট করেন? খুব পার্টিনেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে যে জুনিয়র চিকিৎসক যাদের বলছেন তারা এমবিবিএস পাস করেছেন, তাদের বেসিক নলেজ সার্জারি এবং মেডিসিনে আছে, তাদেরকে রোটেটারি ইন্টার্নশিপ করতে হয়েছে। তারপরে তারা ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। জেনারেলি যখন জুনিয়র চিকিৎসক যারা থার্ড ইয়ার পিজিটি হয়েছেন তারা সেই বছর কমপ্লিট করলেই তারপরেই তারা ডিগ্রি পাবে, তারপরে সে সিনিয়র রেসিডেন্ট হবে। তাহলে এককভাবে যখন রাজ্য সরকারের যে নোটিশ বেরিয়েছে তাতে এসআররা এককভাবে, মানে রাজ্য সরকারের নোটিশ বলতে মেদিনীপুর মেডিকেল কলেজের নোটিশ, এককভাবে তারা সার্জারি করতে পারবে। কিন্তু 2 বছর 364তম দিনে সে নাকি অপারেশন করতে পারবে না। আপনাকে আমি বলে দিচ্ছি যে ন্যাশনাল মেডিকেল কমিশন, যারা আমাদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাদের একটা পয়েন্ট আমি বলেছি, একটা লাইন বলছি জাস্ট। MS MCH স্টুডেন্টস শ্যাল ম্যান্ডেটরি এন্টার ডিটেলস অফ সার্জিক্যাল প্রসিডিওরস অ্যাসিস্টেড অর ডান ইন্ডিপেন্ডেন্টলি। ডেফিনেটলি যেমন অ্যাসিস্টও করবেন তেমন ইন্ডিপেন্ডেন্টলি করবেন, এটা কিন্তু লগবুকে রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ নিয়ামক সংস্থা মেডিকেল কাউন্সিল ইন্ডিয়া আগে ছিল, তারপরে MCI এর পরে NMC এসছে, তাকে কি মান্যতা দিতে চাইছে না? এক। সেকেন্ড হচ্ছে হাতে কলমে যদি সার্জিক্যাল স্কিল না করে 3 বছর পাস করার পরে সে কি করবে? আমি বলছি না যে কিন্তু তার জন্য তো একজন গাইড লাগবে। একদমই বলছি, একদম তার হাতে ছেড়ে দেওয়া এটা কি ঠিক? এরকম যদি অভিযোগ ওঠে যে সেই সময় যার আন্ডারে গোটা বিষয়টা থাকার কথা তিনি সেখানে না থেকে ডেবরাতে, ওখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে নার্সিংহোমে সেখানে চিকিৎসা করছেন, ওটি করছেন, এ কেমন কথা? ইউনিট হেড ছাড়াও যে ফ্যাকাল্টিগুলো আছেন, যে রেসিডেন্ট মেডিকেল অফিসার ছিলেন, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার RMO, তিনি তো প্রেজেন্ট ছিলেন। নিশ্চয়ই কারো ডিউটি, আমি কাউকেই আড়াল করার প্রশ্ন বলছি না, ডিউটি আওয়ার্সের বাইরে কেউ যেতে পারে না, কিন্তু একটা মানুষ 24x7 সারা দিন রাত ডিউটি করবেন এটা তো হয় না, এটা তো বাস্তব নয়। আপনাকে আমি একটা পরিসংখ্যান বলছি যে প্রফেসর র্যাঙ্ক গোটা বেঙ্গলে 293টা শূন্য পদ, 378টা শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, RMO পোস্ট তুলেই দেওয়া হলো। তাহলে যেখানে আমরা বারবার বলছি নিয়োগের প্রশ্ন, সেখানে সিনিয়র ডাক্তারদের নিয়োগ করার কোনো প্রশ্ন নেই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করার জন্য যদি যেখানে আপনারা ইন্টারভিউর জন্য যাওয়া হচ্ছে সেখানে দুর্নীতি। আমি এই জায়গাটাতে আসবো, আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো। এই ক্ষেত্রে তো এর আগে পর্যন্ত সকাল পর্যন্ত স্যালাইনের তথ্য, স্যালাইন তালিকা বার করতে হবে, এরকম একটা দাবি আপনাদের সামনে আপনাদের তরফে করা হচ্ছিল। এক্ষেত্রে তো এই প্রশ্নটা আসতেই পারে যে এই গাফিলতির বিষয়টা আড়াল করার জন্যই কি স্যালাইনের তথ্য সামনে রাখা হচ্ছে? কেন বলছি, কারণ মুখ্য সচিবের তরফ থেকে এরকমও বলা হচ্ছে যে রোগীদের কাছ থেকে টিপসই মুচলেখা লিখে নেওয়া হয়েছিল যে ওষুধের কারণে এই ধরনের বিপত্তি হয়ে থাকলেও থাকতে পারে। পুরোটাই তো ন্যারেটিভের লড়াই, এটা তো আর কিছু নয়, তো রাজনৈতিক লড়াই লড়ছেন মুখ্যমন্ত্রী। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচবার রাস্তা খুঁজছেন। কালী পুজোর সময় এককালে হতো না, পাঁঠা নিয়ে আসতাম, বলি করতাম। এখন একটু বলি কাকে করা যায় সেটার খোঁজ চলছে এবং এই খোঁজটা চলতে থাকবে। আমি বিগত 5-7 দিন আগে একটি সংবাদ মাধ্যমে লাইভ ছিলাম, সেখানে একজন অ্যাডভোকেট, তৌসিফ বলেই দিলাম, নাম করেই বলছি, তৌসিফ, উনি একজন অ্যাডভোকেট এবং শাসক দলের হয়ে কথা বলছিলেন। ওনার ন্যারেটিভ তখনই শুরু হয়েছিল, দেখলাম হালকা হালকা বলতে শুরু করেছেন মেডিকেল নেগলিজেন্স। সাবাস দিই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী, আপনাকে সেলাম, আপনাকে কুর্নিশ, আপনাকে নমস্কার। আপনার এই প্রশাসনিক তৎপরতার জন্য আমি আপনাকে শতকোটি প্রণাম জানালাম বিরোধী পক্ষ হয়েও। কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা যখন আরজি করের অভয়া মেয়েটি মারা গেল? কোথায় ছিল আপনার প্রশাসনিক তৎপরতা যখন বিনীত গোয়েলকে আপনি সরাতে পিছপা হয়েছিলেন? কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা যখন ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্য সচিব অপারক?
কোথায় ছিল আপনার প্রশাসনিক তৎপরতা যখন প্রায় 1 বছর আগে কর্ণাটক নামক রাজ্য পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্যান করে লাল পতাকা দেখিয়েছে এবং তারপরে আরও 9টি রাজ্যতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ব্যান্ড হয়েছে? কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা যখন একের পর এক শিশু মৃত্যু ঘটেছে বিগত 16 বছরের রাজত্বে? কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা যখন থ্রেট কালচার তুঙ্গে উঠেছে, অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষের মতো মাথা চাড়া দিয়ে উঠেছে? কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা যখন ডিসি সেন্ট্রাল সর্বসমক্ষে মিথ্যে কথা বলে গেছিল কিন্তু তাকে কিন্তু আপনি আজও সরাননি? কোথায় ছিল আপনার এই প্রশাসনিক তৎপরতা? তবে হ্যাঁ, মায়ের রান্না যখন ছেলে খারাপ বলে না, ছেলে যখন বাড়িতে খেতে গিয়ে মায়ের রান্না খারাপ বলে তখন সত্যি মা খারাপ আদে। আর ভাইপো যখন বলে পিসিমণির স্বাস্থ্য পরিষেবা খারাপ, তার মানে পিসিমণি আপনার সত্যি স্বাস্থ্য পরিষেবা খারাপ। সাবাস জানাই অভিষেক ব্যানার্জিকে, আপনি দেখিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবারে নতুন স্বাস্থ্য পরিষেবা খুলে যে পশ্চিমবঙ্গ রাজ্য আসলে স্বাস্থ্য পরিষেবা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি আমি আবারও আসবো, রাজ্যের স্বাস্থ্য আমি আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে বিশ্বজিৎদার কাছে আসবো যে প্রশ্ন নিয়ে। তাহলে অন্তত যদি বিরোধীদের কথা মানা যায় তাহলে এই স্যালাইনের এই গন্ডগোলটাকে পাল্টা একটা কাউন্টার ন্যারেটিভ, গাফিলতির ন্যারেটিভ যেরকম ডক্টর মুখোপাধ্যায় দাবি করলেন। ফুয়াদ হালিমও রয়েছেন আমাদের সঙ্গে, আসবো ফুয়াদদার কাছেও বিরতির পর, সঙ্গে থাকুন। বিশ্বজিৎ, ডক্টর হক বা ডক্টর মুখোপাধ্যায়রা একযোগে বলছেন যে স্যালাইনের গন্ডগোল ধামাচাপা দিতে কোথাও গিয়ে একটা কাউন্টার ন্যারেটিভ সেট করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। আমি জানি না কোন তথ্যের উপর ভিত্তি করে ডক্টর সাহেবরা এই কথা বলছেন, কিন্তু আমি যে তথ্য এখন আলোচনা হচ্ছে বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এখানে এসেছি, যে ডাক্তারের একজন দায়িত্বশীলতার কথা, যিনি দায়িত্বে রয়েছেন সিনিয়র ডক্টর, তার দায়িত্ব অনেক বেশি। তিনি তখন অপারেশনে না থেকে বাইরে গেলেন। আমরা এই জায়গাটা পয়েন্ট আউট করছি না। আজকে সেই ডক্টরকে যারা মানে আবার আবদাল করার চেষ্টা করছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে, এটা আমি মনে করি একটা অন্যায় হচ্ছে। তার কারণ তিনি তার দায়িত্ব পালন না করে যে মানুষ তার কাছে চিকিৎসার জন্য গেছে, এটা তো অন্য প্রশ্ন যে পিজিটিরা করতে পারে কি পারে না, কি আইন আছে, কি নোটিশ আছে, আইনগত দিক। কিন্তু যিনি এই কাজটা থেকে গাফিলতি করলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তিনি একটা অন্যায় করলেন না? আজকে যিনি পড়ে শোনালেন আমাদের ডক্টর হক, যে অ্যাসিস্ট অর ডান, এই শব্দটা আছে, অ্যাসিস্ট অর ডান, তার মানে সেটা কে ঠিক করবে? তার টিম ঠিক করবে, তারা ঠিক করবে যে সে অ্যাসিস্ট করবে না তাকে কাজটা করতে দেবে। একজন, আমরা যাই ডাক্তারদের আমরা মনে করি ঈশ্বরের প্রতিনিধি, তারা আমাদের জীবন দান করেন। এখন সে জীবন দানের ক্ষেত্রে সরকারি হাসপাতালে না থেকে 40 কিলোমিটার দূরে সে যদি প্র্যাকটিস করতে যান, তিনি যদি অন্য অপারেশন করতে যান এবং একই সময়ে তার নামে দুটো টেবিলে দুটো অপারেশন দেখানো হচ্ছে, এটা অন্যায়। এটা সমাজের পক্ষে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষে অন্যায়। হ্যাঁ, যে প্রশ্ন তুলছেন ডক্টর মুখোপাধ্যায়, যে অবশ্যই প্রশাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে পারতেন, কিন্তু দেননি মনে। আজকে এক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেবেন না এমন তো নয়। একটা অন্যায় দিয়ে অন্য অন্যায়কে তো জাস্টিফাই করা যায় না। যে মৃত্যুগুলো হচ্ছে সেই মৃত্যুর দায়িত্ব কাকে নিতে হবে? সেই মৃত্যুর দায়িত্ব যে ডাক্তারের এখানেতে এনরোল্ড ছিলেন তাকে সেই দায়িত্ব নিতে হবে, এবং যে তদন্ত হবে সেই তদন্তে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে, আমি এখনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দিচ্ছি না কে যুক্ত আছে, যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক, আমি আসবো, আমি ফুয়াদের কাছে আসবো। ফুয়াদা, যদি এই পরিস্থিতি হয়ে থাকে তাহলে দায় কার এই প্রসূতি মৃত্যুর? দেখুন, এটা তো স্পষ্ট যে তৃণমূল আমলে সার্বিকভাবে সব জিনিস এবং পরিকাঠামো, বিশেষ করে মানব সম্পদ, সবটাই ভেঙে পড়েছে। ফলে অবাক কাণ্ড নেই যে এই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে সামনে আসছে। কিন্তু যেটা আমার কাছে অবাক লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্স করলেন, ওনার টেবিলে কিন্তু যেই রিপোর্টটা আপনার তৈরি হয়েছে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে, যারা কিন্তু গবেষণা করে ওই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে তার নমুনার সম্বন্ধে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই পড়েছেন। সেই রিপোর্টের আমি 13 নম্বর পাতায় দুটো লাইন পড়ে দিচ্ছি। After verification of settled petri dish kept in the incubator at temperature of 32.5 degrees Celsius, it is kept for 48 hours for bacterial count only and not for fungal count.
Moreover, no record was made available in this regard. মানে এই কোম্পানি স্যালাইন তৈরি করছে, তাদের হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস তদারকি করার যে ন্যূনতম পদ্ধতি আছে সেটা ওরা অবলম্বন করেনি, এবং তাই জন্য হচ্ছে 10ই ডিসেম্বর কোন সংস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রাগ কন্ট্রোলার অফিস বলল যে এই কোম্পানিকে আর আমরা হচ্ছে প্রোডাকশন করার জন্য আর অনুমতি দিতে পারছি না, এই মুহূর্তে এটা বন্ধ করতে হবে। ফলে কথাটা কোথায় আছে? কথাটা হলো যে এই প্রোডাক্টের মধ্যে ফাঙ্গাল যে গ্রোথ আছে তাকে নিয়ন্ত্রণ করার হচ্ছে কোনো ব্যবস্থাই ছিল না। সেই স্যালাইনটা গোটা পশ্চিমবাংলার হচ্ছে মানুষকে দেওয়া হচ্ছিল, এটা মুখ্যমন্ত্রী জানেন, এই রিপোর্টটা ওনার টেবিলে রয়েছে। তবুও উনি যদি এটাকে অবহেলা করে অন্যান্য কথাগুলোকে প্রাথমিকতা যদি দেয়, আমি ধরে নিচ্ছি যে মানব সম্পদ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তলানিতে ঠেকেছে। উনি হচ্ছে কোনো চিকিৎসক নিয়োগ করছেন না, শিক্ষক নিয়োগ তো দূরের কথা, চিকিৎসক নিয়োগও ঘটছে না। ফুয়াদ, আপনার কাছে আবারও আসবো, থামাতেই হচ্ছে কারণ আমার আরেকটা বিরতির সময় হয়ে গিয়েছে। ফুয়াদদার কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এনেছেন, কিন্তু আবার এখানেও ফুয়াদদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে 14,000 নিয়োগ হয়েছে, আরও হবে, ওবিসি মামলার জন্য আটকে রয়েছে। আমি গোটা বিষয় আবারও আসবো, এটা বিরতির পর, সঙ্গে থাকুন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আর এই ঘটনার তদন্তে মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। তাতে চিকিৎসকদের গাফিলতির উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে সরানো হয়েছে। ওষুধপত্র কেনা সরবরাহের দায়িত্বে ছিলেন তিনি। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় দায়ের জনস্বার্থ মামলায় মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করল হাইকোর্ট। গত 10ই ডিসেম্বর এই স্যালাইন বন্ধ করতে বলার পরেও কেন নিষেধাজ্ঞা জারি করা হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। স্যালাইন প্রস্তুতকারক ওই সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা চাওয়া হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্টও। মামলাকারীর আইনজীবী ফিরোজ এরুলজির দাবি, 2015 সালে আলিপুরদুয়ারের চিকিৎসক উদয়ন মিত্র এই নিয়ে কথা বলেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাজ্যের দাবি, যে ওষুধের কথা বলা হচ্ছে তার সর্বত্র ব্যবহার হয়, এটা চিকিৎসার গাফিলতির ঘটনা, এর তদন্ত করতে হবে। এই একই সংস্থা অসম, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু সহ কয়েকটি রাজ্যে স্যালাইন সরবরাহ করে। ঘটনাচক্রে আমাদের রাজ্যে 5 জন অসুস্থ হয়েছেন। বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলে, ড্রাগ কন্ট্রোলার ওই সংস্থাকে স্যালাইন প্রস্তুত বন্ধ রাখতে বলেছে মানে নিশ্চয়ই কিছু হয়েছে। কেন রাজ্য পদক্ষেপ করল না সে প্রশ্নও তোলা হয়। এরপরেই রাজ্যকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি 30 তারিখ। এই জিনিসটা আমরা দীর্ঘ রিসার্চ ওয়ার্কের পরে দেখেছি এবং বেশ কিছু ডাক্তারবাবু আমার সাথে যোগাযোগও করেছিলেন যে এই ম্যাটার্নাল মর্টালিটি আর কিডনি ফেলিয়ার মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে এই স্যালাইনটা, হসপিটালের স্যালাইন ইনফিউজ করার পরে। আমি যে ডাক্তারবাবুর কথা বলছিলাম উদয়নবাবু চিঠিতে 2015 সালে লিখেছেন, আলিপুরদুয়ারের যিনি সুপারিনটেন্ডেন্ট, সেখানে লিখছেন যে যখন আমরা এই আরএলটা হসপিটাল থেকে প্রক্রিয়া করা আরএল পেশেন্টদের মধ্যে ইনফিউজ করছি, পেশেন্ট রেট, মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে, কিন্তু সেম আরএল আমরা যখন বাইরে থেকে কিনছি অন্য কোনো কোম্পানির, পেশেন্টদের দেওয়া হচ্ছে, পেশেন্টরা ভালো থাকছে। এই তারতম্যর কারণেই তো ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার কথা হচ্ছে যে এতগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, 2015 সালে ডক্টর উদয়ন মিত্রর কমপ্লেন্টের উপরে দাঁড়িয়ে যদি রাজ্য সরকার তৎক্ষণাৎ সময় ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ঘটনা ইতিমধ্যেই মুখ্য সচিবের কাছে রিপোর্ট জমা দিয়েছে সিআইডি। রিপোর্টে বলা হয়েছে, অপারেশন করেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা ছিলেন না, চিকিৎসকদের তরফে গাফিলতি রয়েছে। স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। ওষুধপত্র কেনার সরবরাহের দায়িত্বে ছিলেন চৈতালি, তার জায়গায় বিশেষ সচিব শুভাঞ্জন দাসকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এসএসকেএমে এখনও ভর্তি রয়েছেন 3 প্রসূতি, তার মধ্যে রেখা সাউয়ের সন্তানেরও মৃত্যু হয় এদিন। জন্মের পর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের এসএনসিইউ-এ ভর্তি ছিল নবজাতক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ডক্টর প্রামাণিকের কাছে আসবো। ডক্টর প্রামাণিক, 2015 যদি এরকম অভিযোগ উঠে থাকে, ডক্টর মিত্র তুলে থাকেন, তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে, তারপরে এতগুলো বছর ধরে এই স্যালাইন নিয়ে আর কোনো হইচই হলো না কেন? দেখুন, এর আগেও অনেকবার অভিযোগ হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সেই অভিযোগকে কোনোদিনই পাত্তা দেওয়া হয় না।
আর এই যে সাসপেন্ড করা হলো, এটা তো ওয়ান সাইডেড সাসপেন্ড। যদি তারা কোনো ভুল করেও থাকে সেটা আমি অবশ্যই তদন্ত হওয়া উচিত, কিন্তু মেডিকেল নেগলিজেন্স সেটার রিপোর্ট জমা করছে সিআইডি, এটা কি তাদের এই কোনো এখতিয়ার আছে এটা করার? আমার তো অন্তত জানা নেই, এবং আমার যত তদন্তের নির্দেশ তদন্তের সিআইডি কে তদন্ত করতে বলা হয়েছে, সিআইডি তদন্ত করেছে, আলাদা করে স্বাস্থ্য দপ্তর তদন্ত করেছে। না না, সিআইডি এখন তারপরে কি না 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 স্বাস্থ্য সিআইডি কি এখন অপারেশন টেবিলে ঢুকে কে আরএল কত স্পিডে চালিয়েছে, কে ওর ইনজেকশনগুলো ঠিকঠাক চালায়নি, এগুলো কি সিআইডি তদন্ত করতে পারে? এগুলো করতে পারে না, এন্টায়ারলি এখতিয়ার বহির্ভূত। যদি মনে হয় যে কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে কোনো মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, এইমস লাইক ইনস্টিটিউশন থেকে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে তদন্ত করে দেখা উচিত। সেই বিশেষজ্ঞ দলের চিকিৎসকদের আলাদা আজকে নির্দিষ্টভাবে মুখ্য সচিব জানিয়েছেন যে চিকিৎসকদের একটা আলাদা বিশেষজ্ঞ টিমও তদন্ত করেছে, সিআইডির টিমও তদন্ত করেছে। দুটো তদন্ত রিপোর্ট অ্যাসেম্বল করার পর এই সিদ্ধান্তে এসেছে স্বাস্থ্য ভবনের বিষয়। আচ্ছা হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ মানে এর আগে যে তদন্তকারী টিম অভিজ্ঞদের এগেনস্টেও একটা তদন্ত করেছিল, তার রিপোর্টও জমা হয়েছিল, তারপরে কি হয়েছিল বলুন তো? আজ পর্যন্ত তো পানিশমেন্ট হয়নি। তো এখন হঠাৎ করে স্বাস্থ্য ভবনের একটা তদন্তকারী টিম গেল, একদিনের ভিতর তদন্ত জমা করে দিল, এই রিপোর্ট জমা করে দিল, তার ভিত্তিতে সাসপেন্ড করে দেওয়া হলো। এই দ্বিচারিতা কেন? স্বাস্থ্য ভবন কি যখন মনে হয় যে অভিজ্ঞদের এগেনস্টে কমপ্লেন হয় তখন সেটাকে বিশ্বাস করে না? আর এই টাইমে এই যে 12 জন ডাক্তারবাবু তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে বলে আমার তো মনে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেখানে সিনিয়র রেসিডেন্ট আরএমওকে করেছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করেছে, হেডকে করেছে, এমএসভি করেছে, ঠিক আছে, এই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করা, আমরা তো যতদূর জানি এনএমসির গাইডলাইন মেনে যেটা হয়, একজন ইন্টার্ন জেনারেলি তাদের সাথে থেকে দেখে বা এইটুকু, তার খুব বেশি দায়িত্ব থাকে না, সেই সার্জারিতে তার কোথায় রোল যে তাকে সাসপেন্ড করতে হবে? এই সাসপেন্ড করার তো কোনো যৌক্তিকতা নয়। আর মানে 13 সদস্যের কমিটি গেছে, অবভিয়াসলি আমি বলবো হ্যাঁ তদন্ত করেছে, তদন্ত করা উচিত, কিন্তু তদন্ত করে তাদেরকে তাদের ভার্সানও শুনেছে কিনা না শুনেই তো করে দিয়েছে। আর সিআইডি বিশেষ করে সেখানে গিয়ে ডক্টরদের ইন্টারোগেট করছে, এই এখতিয়ার কোনোভাবেই নেই। এটা একমাত্র কোনো মেডিকেল টিমই করতে পারে তদন্ত। আচ্ছা, আমি এই জায়গা থেকে ফুয়াদদার কাছে আসবো। ফুয়াদদার যেরকম ডাক্তার প্রামাণিক বললেন যে ইন্টার্নদের তো এগুলো করার কথা নয়, তাদের একটা সিনিয়রের তত্ত্বাবধানে হয়, তাদেরকে কেন সাসপেন্ড করা হলো? কিন্তু এখানে অভিযোগটা এক্স্যাক্টলি এটাই উঠছে, যেরকম রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই পুরো বিষয়টা ইন্টার্নরাই করেছেন এবং মাথার উপরে কেউ ছিলেন না, সেদিনকে কেউ উপস্থিত ছিলেন না। না, এটা তো যা বললাম আমি আগে, যে ইন্টার্ন এবং হচ্ছে হাউস স্টাফ অথবা পিজিটি একটা হচ্ছে অপারেশন করবে, এই পরিস্থিতি যেটা পশ্চিমবাংলা বর্তমানে তৈরি হয়েছে, কিছুটা হচ্ছে আমাদের পড়াশোনার যে পরিকাঠামো চাই তার সঙ্গে যোগসাজশ, আর কিছুটা হচ্ছে একেবারে গোয়েঙ্গচ্ছা অবস্থাতে যে স্বাস্থ্য ব্যবস্থার অবনতিতে রূপান্তরিত হয়েছে তার পরিচয়। দুটো মিলিয়ে এখানে নতুনত্ব কিছু নেই। আর এখান থেকে এই লোকজনকে হচ্ছে হুমকি দিয়ে অ্যারেস্ট করিয়ে অথবা সিআইডি তদন্ত নিয়ে এসে হচ্ছে এই কারণটা হচ্ছে যার জন্য মারা এবং শিশুরা মারা যাচ্ছে সেটা চিহ্নিত করা যাবে না। কেন? কারণটা অন্য জায়গায় রয়েছে। কারণটা রয়েছে যে যেখান থেকে এই স্যালাইনটা এসছে, ইতিমধ্যে রাজ্য সরকার চিহ্নিত করেছে যে সেখানে হচ্ছে একেবারে হচ্ছে একটা মারাত্মক বিষাক্তক একটা স্যালাইন উৎপাদিত হয়েছে এবং সেই রিপোর্টটা অলরেডি চলে এসছে। সেই রিপোর্টটা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আমি রিপোর্টের আরেকটা হচ্ছে লাইন পড়ে দিচ্ছি আপনার জন্য আরো সুবিধা হয়ে যাবে। আপনি হচ্ছে 9 নম্বর পাতায় পড়ে, সেখানে বলছে যে এই 100 ml যেই ফিঙ্গার ল্যাকটেট তৈরি করার ক্ষেত্রে যেই বিভিন্ন বিষয়গুলো হচ্ছে, যেটা একটা বিএমআর বলি, আমি বলি ব্যাচ ম্যানুফ্যাকচারিং রিপোর্ট আছে, সেই অনুযায়ী বলছে যে ল্যাকটিক অ্যাসিড 0.24 গ্রাম আছে, কিন্তু রিপোর্টে লিখছে ল্যাকটিক অ্যাসিড শব্দ ইউজ করছে, সোডিয়াম ল্যাকটেট বলছে ইউজড অ্যাজ র মেটেরিয়াল। এটাকে কিন্তু যারা তদন্তকারী সংস্থাগুলো হচ্ছে তারা চিহ্নিত করেছে। আপনি যখন ল্যাকটিক অ্যাসিড দিচ্ছেন তখন আপনি কিন্তু ব্যাচ ম্যানুফ্যাকচারিং রিপোর্টে হচ্ছে আপনি কিন্তু ল্যাকটেট কথাটা কেন বলছেন? মানে দুটোর মধ্যে একটা হচ্ছে পার্থক্য ইতিমধ্যে, মানে এটা একটা মারাত্মক পার্থক্য। এটা মারাত্মক পার্থক্য এই কারণে কেন হচ্ছে, আপনার ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হচ্ছে সুযোগ দিচ্ছে আপনি ল্যাকটিক অ্যাসিড ইউজ করতে পারেন,
রিঙ্গার ল্যাকটেট তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা। কিন্তু আপনাকে ব্যাচ তৈরি করার ক্ষেত্রে আপনাকে বলতে হবে আপনি কোন এক্স্যাক্টলি রসায়ন ব্যবহার করছে। মানে এখানে আপনি বুঝতে পারছেন যে উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আমি মাল একটা দিচ্ছি কিন্তু খাতায় কিন্তু অন্য জিনিস এন্ট্রি করছি। এই জিনিসটাই মারাত্মক জিনিস হচ্ছে, কিন্তু রিপোর্টে বেরিয়েছে। কবে বেরিয়েছে হচ্ছে ওই তদন্তকারী যারা টিম ছিল তার মধ্যে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অফিসাররা ছিল, রাজ্য থেকে হচ্ছে শিলিগুড়ি ড্রাগ কন্ট্রোল অফিসের থেকে ছিল, এবং কর্ণাটক থেকে 6 জন ওদের অ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার এসেছিল। তারা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছে। আপনার হচ্ছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে 3 দিন ধরে তারা এই কোম্পানির হচ্ছে উৎপাদন প্রক্রিয়া যে ফ্যাসিলিটি আছে সেটাকে তদারকি করে তারা মারাত্মক জিনিস হচ্ছে বের করেছে এবং লিপি করে হচ্ছে রিপোর্টটা জমা দিয়েছে। এই রিপোর্টটা হচ্ছে সই করেছে হচ্ছে রাজ্য সরকারের হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা, এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নজরে রয়েছে, নলেজে রয়েছে। আমি আসবো ফুয়াদ, আমি আবারও আসবো, আমি ফুয়াদদারই কথা ধরে বিশ্বজিৎদার কাছে আসবো। বিশ্বজিৎদা, ফুয়াদদা যেরকম বলছেন যে এই খামতিগুলো সামনে এসেছে, এবং এটা তো ঠিক যে এই স্যালাইন এই সংস্থার স্যালাইন আপাতত বন্ধ রাখা হয়েছে। যদি ওই গাফিলতির জন্যই হয়ে থাকে তাহলে এটা বন্ধ করার কোনো দরকার ছিল না। না, দেখুন কি কারণে মৃত্যু হয়েছে সেটা তো এখনো তদন্ত হয়নি। মোট যে গাফিলতিগুলো আছে সেটা নিয়ে তদন্ত চলছে। ফুয়াদদা মেডিকেল বিশেষজ্ঞ, তিনি বলতে পারেন কি কি ছিল, কিন্তু সেটার ক্ষেত্রেও রাজ্য তদন্ত করছে। তদন্তের রিপোর্ট যতক্ষণ না আসবে এবং সত্যি যদি তারা মানে অভিযুক্ত হয় এবং অভিযোগের যদি মান্যতা প্রমাণ করা হয়, তাহলে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক। এটা শুধুমাত্র যারা মারা যাচ্ছেন তারা কোন রাজনৈতিক দলের এখানে বিশ্বাস নেই, এখানে আমাদের যে কোনো কারোর পরিবারের যে কোনো কেউ ওই স্যালাইন পেতে পারে। সুতরাং সেই স্যালাইন অত্যন্ত ক্ষতিকারক। যদি বিষ থাকে তাহলে তার পরিমাণ এবং এই কাণ্ডে যারা যারা রয়েছে, যে দোষীরা রয়েছে, তাদের শাস্তি। আমি কিন্তু সেটার পরেও যারা এই স্যালাইন বা এটাকে যারা মান্যতা দিচ্ছে তার পেছনে কারা আছে সেটা জানাটা জরুরি, যে এতদিন ধরে এটা চলছে কেন। এখন সরকার তৎপর হয়েছে, যখন এই ধরনের ঘটনা ঘটেছে নির্দিষ্ট কারণ কি সেটা খুঁজে বের করার চেষ্টা করছে। এটা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আমি এইমাত্র 2 জন ডক্টরের কথা যখন শুনছিলাম, ডক্টর প্রামাণিক এবং ডক্টর হক, তাদের কথার মধ্যেই একটা পার্থক্য ছিল। ডক্টর প্রামাণিক বললেন যে শুধু তারা সাহায্য করতে পারে, তারা দেখতে পারে কেন, ইন্টারনেট কথা, এবং পিজিটির কথাও এখানে এসছে যে তারা অ্যাসিস্ট করবে না, তারা অপারেশন করবে। সুতরাং এইখানে যে একটা গাফিলতি বা একটা ফাঁক আছে এটা তো অস্বীকার করা যায় না। তাহলে এই যে মৃত্যুটা হয়েছে, এই মৃত্যুর দায় আমার স্টুডিওতে দাঁড়িয়ে মনে হচ্ছে সরকারের, ডাক্তারদের কোনো দায় নেই। আমি এটা মনে করি যে যার যা অন্যায় আছে, যা দায় আছে, সেটা তাকে স্বীকার করতে দিতে হবে। সরকারেরটা সরকারের যা ভুল আছে সেটাকে মেনে নিতে হবে, এবং তৎপরতা যে ডাক্তারদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগহীনতা তারা প্রমাণ করুক। আমি আসবো ডক্টর মুখোপাধ্যায়, আসবো। আমার একটা প্রশ্ন রয়েছে যে এই কমপ্লেন্ট যেগুলো আসছে এই কোম্পানির বিরুদ্ধে, আমাদের জেলা যে ওষুধ তদারকি করে সংস্থা আছে ওদের তো ইন্সপেক্টর আছে, ওদের ইন্সপেক্টরটা প্রতি মাসে কিন্তু প্রত্যেকটা কোম্পানির এই রেজিস্টার এই খাতাগুলো দেখার কথা। আপনি অবাক হয়ে যাবেন যে তদন্তটা যে যারা করেছে তারা লিখছে ওদের রিপোর্টে, যেটা 10ই ডিসেম্বর প্রকাশিত হয়ে ওদের মানে উৎপাদন প্রক্রিয়া বন্ধ করার যে নির্দেশটা এসছে, সেখানে বলছে যে ওদের হচ্ছে নিজস্ব কোম্পানির হচ্ছে মার্কেট কমপ্লেন্ট রেজিস্টারের মধ্যে 27টা কমপ্লেন্ট এসছে। এই 27টা কমপ্লেন্টের মধ্যে 26টা কমপ্লেন্ট হচ্ছে 10/6/2023 সালের পরে এসছে। আপনি ভাবুন, 27টা কমপ্লেন্ট এসছে মার্কেট কমপ্লেন্ট রেজিস্টারে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যারা এত তৎপর যে মিদনাপুর মেডিকেল কলেজে কোন ইন্টার্ন, কোন পিজিটি, কোন সিনিয়র ডাক্তার কবে কি অপারেশন করেছে সেটা খুঁজে বের করছে। এই 27টা কমপ্লেন্ট যেটা এসছে কোম্পানির রেজিস্টারে, আমাদের হচ্ছে ইন্সপেক্টর, যেটা স্বাস্থ্য দপ্তরের ইন্সপেক্টর, ওই প্রোডাকশন ফ্যাসিলিটিতে গিয়ে সব খাতাপত্র উল্টে পাল্টে দেখার কথা, তাদের কিন্তু হদিশ পাইনি। এই একদমই ফুয়াদদা, আবারও আটকাতে হচ্ছে আমার আরেকটা বিরতির সময়। আমি ডাক্তার মুখোপাধ্যায়, ডক্টর হক, দুজনের কাছেই আসবো একটা বিরতির পর। প্লিজ সঙ্গে থাকুন।
আমি ডক্টর মুখোপাধ্যায়ের কাছে আসবো সরাসরি। ডক্টর মুখোপাধ্যায়, যদি এরকম পরিস্থিতি হয়, স্যালাইন নিয়ে প্রশ্ন এখনো থেকে যায়, গাফিলতির অভিযোগ ওঠে, এই পরিস্থিতি তাই তৈরি হচ্ছে কেন? চিকিৎসক বনাম সরকার, আরজি করের সময় যেটা শুরু হয়েছিল আবার সেটা এখানে। একদম। আমার প্রথমেই আগে ভুলে যাওয়ার আগে বলে দিই, বিশ্বজিৎ বাবুকে আমার ধন্যবাদ। উনি অ্যাটলিস্ট স্বীকার করলেন সরকার মনোভাবাপন্ন, হয়তো উনি ডিরেক্টলি পার্টির সঙ্গে যুক্ত নন, কিন্তু সরকার মনোভাবাপন্ন একজন ব্যক্তি বললেন একটা অন্যায় আগে হয়েছে বলে পরের অন্যায়কে হতে দেওয়া যায় না। অ্যাটলিস্ট একজন তো কেউ বললো সরকার মনোভাবাপন্ন, যে আগে এতগুলো স্বাস্থ্য পরিষেবার অন্যায় ঘটেছে, সেটা নিয়ে আমার ভালো লাগলো। ধন্যবাদ বিশ্বজিৎ বাবু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা হচ্ছে আমরা সবাই জানি তিনটি নাম। তারপরে হচ্ছে কি দেখলাম, অভিক, সন্দীপ, বিরূপাক্ষ। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব। এই মধ্যের অভিক, সন্দীপ, বিরূপাক্ষ কিসের জন্য এত নামচিন হয়ে গেল? না, একটা কথা উঠেছিল থ্রেট কালচার। বাংলায় যদি থ্রেটটাকে আমরা অনুবাদ করি তাহলে হয় সন্ত্রাসী একটা সময় থ্রেট। আজ আমরা দেখতে পেলাম আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই থ্রেট কালচার বা সন্ত্রাসী কিন্তু সৃষ্টি করছেন। এটাকে আমি নামকরণ করলাম প্রশাসনিক সন্ত্রাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম। একে একে ডাক্তারকে সাসপেন্ড করো। ডাক্তাররা এমনিতেই নিরীহ গোছের লোক, তারা তো আর এরকম রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি বা গোলা বন্দুক নিয়ে একের পর এক তৃণমূল সন্ত্রাস এবং খুন যা চলছে সেটা করতে পারে না। তো সুতরাং এদের পক্ষে সাসপেনশনটাই যথেষ্ট সন্ত্রাস। এই প্রশাসনিক সন্ত্রাস নতুন ন্যারেটিভ ক্রিয়েশন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাওয়ানোর খেলা শুরু হলো, সঙ্গে সঙ্গে বলির বখরা বা বলির পাঁঠাও তৈরি করে ফেললেন। ন্যারেটিভ শুরু করে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। স্যালাইন এবং অক্সিটোসিন হচ্ছে দূষিত। আমাদের এখানে 20 স্যালাইন, ভেজাল অক্সিটোসিনের একের পর এক ধারাবাহিক মায়েদের মৃত্যুকে আড়াল করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী। আপনি সত্যি সরকার চালাচ্ছেন এবং ভারতবর্ষের প্রথম সারির রাজনীতিবিদ কেন কি সুন্দর ঘুলিয়ে দিলেন আজকে সাসপেন্ড করে। বন্দুকের নল ঘুরে গেল ডাক্তারদের দিকে। জনগণ ভাবতে আরম্ভ করলো এই মৃত্যুর কারণ হচ্ছে চিকিৎসার গাফিলতি, কিন্তু আমরা আজও গলা ফাটিয়ে বলবো এই মৃত্যুর কারণ প্রশাসনিক গাফিলতি। যে প্রশাসনিক গাফিলতি একদিনের নয়, এটা ধারাবাহিক। স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অবহেলা এবং প্রশাসনিক গাফিলতির কারণ। এই গাফিলতি আমরা দেখেছি কখন একটি মেয়ে মারা গেল। একটু আগে আপনি জিজ্ঞেস করলেন না সঞ্চালক, যে কেন চুপ করে বসেছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘুম কখন ভাঙে জানেন? মৃত্যু দিয়ে। অভয়া মারা গেল, তারপরে সিসিটিভি ক্যামেরা বসলো। অভয়া মারা গেল, ধর্ষিতা হলো, তারপরে হলো না আমরা নতুন করে হাসপাতালে সুরক্ষা আনবো। আজকে 3টি প্রসূতি মার 4টি অসুস্থ, একজন মৃত্যুবরণ করেছেন। টনক এবার নড়লো, এবার বললো দেখ বেড়ে বেটাকে ধর। কোন বেড়েকে ধরা যায়? সব থেকে সোজা বেড়ে, বলির বকরা চিকিৎসকটাকে ধর। ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। জনগণের 50% তো আমার কথায় চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলছে। এই গাফিলতির দায় চিকিৎসকের নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। আপনি কিন্তু কোনোভাবে পর্দা টেনে আড়াল করতে পারবেন না আমাদের এই কণ্ঠস্বরকে। আমরা ডাক্তাররা গলা উঁচিয়ে বলবো আপনাকে দায় নিতেই হবে। এই স্যালাইন কি করে এলো, কার গাফিলতি? আপনার স্বাস্থ্য সচিবকে কিসের থেকে বাঁচাচ্ছেন? কেন বিনীত গোয়েলকে যেরকম ভাবে বাঁচিয়েছেন সেরকম করে কি আজকে স্বাস্থ্য সচিবকে বাঁচাচ্ছেন? প্রশ্ন আপনাকে দিতে হবে। আমি ডক্টর হকের কাছে আসবো খুব সংক্ষেপে, বিষয়টা খুব সংক্ষেপে, আমার সময় খুব কম। দেখুন, খুব সুন্দর বললেন ডক্টর মুখোপাধ্যায়, মানে মুগ্ধ হয়ে শোনার মতো। কিন্তু কতগুলো জায়গায় প্রশ্ন থেকেই গেল। প্রশাসনিক সন্ত্রাসের কথা বললেন, এখানে প্রশাসনিক যে তদন্ত এবং তার স্টেপ নেওয়া সেটাকে তিনি ডাক্তারি পরিভাষায় প্রশাসনিক সন্ত্রাস বলছেন। একটা অদ্ভুত কথা বলেন, আমি জানি না যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা এটা নিয়ে ভাববেন ডাক্তাররা নাকি নিরীহ, তারা রাজনীতি বোঝে না। লাস্ট 1 বছরে পশ্চিমবঙ্গ দেখেছে ডাক্তাররা রাজনীতি বোঝে কি বোঝে না। যে রাজনীতি নিরপেক্ষ আন্দোলনে বাম নেতারা গেলে তাদেরকে গ্রহণ করা হয়েছে, যখন পতাকা বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির নেতারা গেছে মানুষ হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে না, সেই আন্দোলন থেকে তাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তারপরেও আজকে স্টুডিও দাঁড়িয়ে শুনতে হবে ডাক্তাররা নিরীহ, তারা রাজনীতি বোঝে না। রাজনৈতিক দলের বিরুদ্ধে যে যেসব নেতা নেত্রীরা ওখানে গেছে, যে কোনো রাজনৈতিক দলে তারা পতাকা ফেলে দিয়ে গেছে। ডাক্তাররা এই প্রশ্ন ডাক্তাররা স্টুডিও খুলতে পারে প্রশাসনের বিরুদ্ধে, তাদের স্কেপ করার সুবিধা আছে, তারা প্রশাসনের দিকে বল ঘুরিয়ে দিতে চায়। প্রশাসনকে বলতে চায় প্রশাসন দায়ী। অপারেশন থিয়েটারে কোন প্রশাসন ছিলেন? অপারেশন থিয়েটারে
আমি আসবো ডক্টর মুখোপাধ্যায়, বিশ্বজিৎ দা প্লিজ আসবো বিশ্বজিৎ দা প্লিজ, আমার সময় একদম শেষ। অনিকেত মাহাতোর বক্তব্য আসছে, শোনাবো। অনিকেত মাহাতো, মন্ত্রী হিসেবে এই দায়কে আপনি এড়াতে পারেন? আজকে যদি আপনার সাসপেনশন আমরা দাবি করি, সেই দায় কি খুব অনৈতিক দায় হবে? তাহলে 2015 সালে যারা মারা গেলেন প্রসূতিমা, তার দায় কার? 2022 সাল 2023 সাল বিগত 2-3 বছর ধরে বিভিন্ন হসপিটালে যে প্রসূতি মৃত্যু করছে, তার দায় কার? সেম প্যাটার্ন অফ ডেথ, তাহলে সেম প্যাটার্ন অফ ডেথের দায়িত্ব কার? তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি আমি দাবি জানাই, একটা নবজাতক, যে নবজাতক 1-3 যার জন্ম, সে যদি এই দাবি করে, তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গাতে কোথায় যাবেন? তাহলে এই ধরনের অপদার্থতার জায়গা তৈরি করবেন না। বাংলার মানুষের, প্রতিটি মানুষের চিকিৎসা সুস্পষ্ট চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমার কাছে সময় বেশি নেই, আমি ডক্টর হকের কাছ থেকেই শেষ করবো গোটা বিষয়টা। ডক্টর হক, অনিকেত মাহাতো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এই দাবিটা বিজেপি তুলেছিল, দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তখন চিকিৎসকদের একাংশের তরফেই বিরোধিতা করা হয়েছিল এবং চিকিৎসকদের সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এসব বিষয়ে যাচ্ছি না। মামনি রুইদাস এইসব কথা বোঝেন না কবিউল ডক্টর হক। মামনি রুইদাস চিকিৎসা পেতে গিয়েছিলেন, এটা স্বপ্ন দেখেছিল ফুটফুটে সন্তান আসবে। আজকে আরেকজন প্রসূতি, তার বাচ্চাটি মারা গেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। সাধারণ মানুষ আমরা, ডক্টর হক, আপনাদের এবং সরকারের মধ্যে কি চলছে আমরা থাকতে চাইছি না, বিশ্বাস করুন। আমরা চিকিৎসা পরিষেবাটা চাইছি। দায় কি শুধুমাত্র সরকারের ঘাড়ে ঠেলে দিলে হবে? যে দাবি আপনারা আজকে তুলছেন, যে রাস্তায় নামছেন, এতদিন আপনাদের এই দাবি, এই আওয়াজ তুলে দেখিনি। আজকে ডক্টর মুখোপাধ্যায় বললেন মৃত্যুর কারণে টনক নড়েছে, সেটা যদি সাধারণ মানুষ বলে আপনাদের তো টনক নড়েছে এখন। আপনাদের বিরুদ্ধেও আগে চিকিৎসার গাফিলতি উঠেছে। ডক্টর হক, আমরা চিকিৎসা চাই, আমরা সুস্থ থাকতে চাই, ব্যাস এইটুকুই। আমরাও চিকিৎসা দিতে চাই, আমরা পরিকাঠামো চাই, আমরা মানুষকে সুস্থ রাখতে চাই। সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামোর কি হাল? এখনই বললাম যে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তিনি নিয়োগ করতে পারছেন না নানান কারণে। এই যে দায়িত্ব, এই দায়িত্বের কথা বলছিলেন বিশ্বজিৎ বাবু, দায়িত্ব কার? দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর, দায়িত্ব মুখ্যমন্ত্রীর। নবান্ন থেকে তিনি যে থ্রেট কালচার তিনি যে চালু করলেন, যেভাবে থ্রেট করলেন, তিনি বললেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যে স্যালাইন, সে স্যালাইনে নাও হতে পারে। তিনি তো সন্দেহের বশবর্তী সেখানে হচ্ছেন। কিন্তু আমরা বলে দিতে চাই যে এই স্যালাইন এবং এই ওষুধপত্র এগুলো দূষিত। আমাদের পর্যবেক্ষণের থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আজকের নয়, 2015 সাল থেকে হচ্ছে। তাহলে তার দায়িত্ব কায়? চৈতালি চক্রবর্তীকে কেন সাসপেন্ড করা হলো যদি মুখ্যমন্ত্রীর দায় না থাকে? কেন তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না? একই জিনিস বারবার ঘটেছে। যখন কাঁচি ভেঙে গেল মেডিকেল কলেজ, পিজি হাসপাতালে, তার দায় কার ছিল? কাঁচি কি ডাক্তার নিয়ে আসেন বাড়ি থেকে? তাহলে যে সব সময় আমরা দেখি শাসক দল, সে যে রাজ্যেই হোক কেন্দ্রেই হোক, তারা কিন্তু বারবার সব টার্গেট করতে চেয়েছে। ইউপিতেও আমরা দেখেছি কাফিল খানকে, এখানেও আমরা দেখলাম 12 জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো। তাহলে যে শাসকই থাকুক তারা ভয়ানক থাই। আমরা যারা ডাক্তাররা আছি, আপামর জনগণকে চাইছি, আমাদেরকে গণশত্রু বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আছি, আমরা রাজপথেই থাকবো। আমরা চাই পরিকাঠামো উন্নত হোক, আমরা চাই নিয়োগ হোক, আমরা চাই সুষ্ঠুভাবে চিকিৎসা পাক। এবং এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের মতো যে কোম্পানিগুলো আছে যারা ওষুধ সরবরাহ করছে, সেই জাল বিষ ওষুধ বন্ধ হোক। তার সাথে সাথে দায়িত্বের প্রশ্ন, স্বাস্থ্য দপ্তর সঠিকভাবে নিয়োগ করার পরে তারা তদারকি করুক, আমরা চাই। আমি একটাই খালি বলে দেবো, আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনা দিয়েছেন, কিন্তু বন্দুক দেননি, গোলা বারুদ দেননি। এই গোলা বারুদ বন্দুক জেলে সেনা কিন্তু লড়তে রাজি। ডাক্তাররা কিন্তু আজকে লড়াইয়ের, মৃত্যুর সঙ্গে লড়াই করে, এটা আমাদের অভ্যেস। আমাদের এটা শেখানো। স্বাস্থ্য সচিবকে আমরা অপসারণ চাই, স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিতেই হবে। আমার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করুন। আমার সময় একদম শেষ। আমরা বিশ্বাস করুন এই তরজা চাই না, চিকিৎসকদের সঙ্গে তরজা, চিকিৎসা পরিষেবা পাবো না, চিকিৎসা করা থেকে মারা যেতে হবে, গাফিলতির অভিযোগ উঠবে। বিশ্বাস করুন এই স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই না। দায় জারি থাকুক না কেন, স্বাস্থ্য দপ্তরে থাকুক বা চিকিৎসকদের থাকুক, খুঁজে বের করে কিন্তু অসুখ দূর করতেই হবে। এর দায় যেমন চিকিৎসকদের তেমন রাজ্য প্রশাসনেরও। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।